আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আমি একটা আজকে অন্যরকম টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটার নাম হচ্ছে জনসংখ্যা। আমাদের পড়াশোনার একদম প্রিলিমিনারি স্টেজ, মেবি এটা ক্লাস 3 থেকে শুরু করে একদম উপরের স্তর পর্যন্ত, এমনকি হচ্ছে চাকরির পরীক্ষা পর্যন্ত যে টপিকস নিয়ে নিয়মিত প্রশ্ন থাকে, আলোচনা থাকে, সমালোচনা থাকে, সেটা হচ্ছে জনসংখ্যা। তা আমরা জানি যে বাংলাদেশে একটা জনবহুল দেশ। তো ছোটবেলা থেকেই শুনি যে জনসংখ্যা হচ্ছে একটা অভিশাপ, জনসংখ্যা পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুতর, এরকম বহুত কিছু শুনেছি। জনসংখ্যা বৃদ্ধির কারণ শুনেছি, এর ফলাফল শুনেছি, এর প্রভাবে কী ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয় সেগুলো আমরা দেখেছি। প্লাস এটা কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে বহুবিধ আলোচনা আমরা করেছি। তা সেই জনসংখ্যা সম্পর্কেই আমরা আজকে পড়ব। তো তোমাদের সাথে আমি বরাবরের মতো আছি, মশিউর রহমান প্লাবন স্যার, প্রভাষক অর্থনীতি বিভাগ, মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর। তো আমরা এই টপিকসটা শুরু করি। জনসংখ্যা তত্ত্ব, থিওরি অফ পপুলেশন। সাধারণত একদম সৃষ্টি শুরু থেকে আমরা যদি দেখি তাহলে অর্থনীতিবিদ বলো, ধর্মযাজক বলো, বা সমাজ সংস্কারক বলো, যারা ক্ষমতায় ছিলেন তারাও জনসংখ্যা নিয়ে বিস্তর আলোচনা, সমালোচনা, গবেষণা করেছেন। একদম শুরু থেকে কনফুসিয়াস যদি বলি, চীনের দার্শনিক, অ্যারিস্টটল বলো, প্লেটো বলো, সবাই এই সম্পর্কে মতামত দিয়েছেন। তাহলে জনসংখ্যা তত্ত্বটা বলতে আমরা আসলে কি বুঝি? জনসংখ্যা তত্ত্ব হলো যেই তত্ত্বে জনসংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়, মানে জনসংখ্যার বর্তমান জনসংখ্যা, জনসংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার কারণ, জনসংখ্যার ফলাফল, জনসংখ্যা সম্পর্কে জনসংখ্যার সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা সাধারণত জনসংখ্যা তত্ত্ব বলি। তোমাদের বইতে ইভেন এই দুইটা তত্ত্ব সম্পর্কে অনেক বেশি আলোচনা করা হয়, সেটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব। তো আমরা প্রথম লেকচার, আজকের লেকচারে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে পড়ব, এবং পরবর্তী লেকচারে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে পড়ব। তো প্রথমে আমাদের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা তাহলে আমরা শুরু করি। অনেকগুলো পার্ট আছে। এইটার প্রথম অংশে আমরা এইটার মূল বক্তব্যটা পড়ব, অনুমিত শর্ত পড়ব, তত্ত্বের বিশ্লেষণ করব, জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাসের বক্তব্য কী তা পড়ব, ম্যালথাস তত্ত্বের সমালোচনা পড়ব। ঠিক আছে, আমরা এক এক করে শুরু করি। প্রথমে ম্যালথাস তত্ত্ব সম্পর্কে আমরা একটু বলি যে ম্যালথাস কে ছিলেন। ম্যালথাস টমাস রবার্ট ম্যালথাস, এই ভদ্রলোক একজন ব্রিটিশ। তিনি 1798 সালে উনি একটা বই লিখেন, অ্যান অ্যাসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন। এই গ্রন্থে উনি খাদ্য উৎপাদন, জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ, খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা নিয়ে বিস্তর লেখালেখি করেন। দুইটার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করেন, এবং এই বক্তব্যটাই পরবর্তীতে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে আমাদের কাছে পরিচিত। তো এই তত্ত্বের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটা ম্যালথাস বলেছেন যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। জ্যামিতিক হার বলতে কি বুঝি? জ্যামিতিক হার, আচ্ছা, জ্যামিতিক হার আর একটা গাণিতিক হার। জ্যামিতিক হার বলতে বোঝানো হয় 1, এরপরে বাড়ে 2, তারপরে 4, তারপরে 8, 16, এভাবে। তার মানে প্রতিবার বাড়ার কিভাবে বাড়ে, এর দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটাকে জ্যামিতিক হার। 1, 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, এরপরে 32, 64, 128, 256, এভাবে যেতেই থাকবে। আর গাণিতিক হার বলতে কি বোঝানো হয়? 1, 2, 3, 4, 5,
6, 7, 8, 9, 10 এভাবে যেতে থাকবে। তাহলে এই ভদ্রলোক ম্যালথাসের বক্তব্যটা হচ্ছে জনসংখ্যা বাড়বে হচ্ছে জ্যামিতিক হারে, এই হারে, আর খাদ্য উৎপাদন বাড়বে হচ্ছে গাণিতিক হারে 1, 2, 3, 4, 5 এই হারে। তাহলে বুঝতেই পারতেছো যে জ্যামিতিক হারে আর গাণিতিক হারে যখন হচ্ছে জনসংখ্যা আর যে খাদ্য উৎপাদন বাড়তে থাকবে, তখন নিশ্চয়ই এই দুই চলকের মধ্যে একটা বড় রকমের সংঘর্ষ ঘটার আশঙ্কা থাকে, এবং ম্যালথাস সেটাই বলতে চেয়েছেন। এটাই হচ্ছে ওনার মূল বক্তব্য। ওকে, এরপরে হচ্ছে আমাদের অনুমিত শর্ত। তোমরা জানো যে প্রত্যেকটা তত্ত্ব যদি প্রমাণ করতে হয় এবং এটা ব্যাখ্যা করতে হয়, তাহলে প্রত্যেক তত্ত্বেরই কিছু হচ্ছে শর্ত আছে, এবং প্রত্যেক অর্থনীতিবিদ বলো বা যে কোনো হচ্ছে তত্ত্বের যারা জনক, তারা হচ্ছে কতগুলো শর্ত ধরে নেন যে এইগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে এই তত্ত্বটা মিলে যাবে, আর যদি এইগুলো বাস্তবায়ন না হয় তাহলে এই তত্ত্বের অসারতা প্রমাণ হবে। তা 1 নম্বর শর্ত হচ্ছে খাদ্যের যোগান সীমিত। তোমরা জানো যে খাদ্যের যোগান সীমিত, মানে আমাদের যেহেতু জনসংখ্যা বেড়ে যাবে, জনসংখ্যার জন্য হচ্ছে আরও নতুন নতুন মুখ যোগ হবে, কিন্তু সেই তুলনায় খাদ্য যেহেতু হচ্ছে গাণিতিক হারে বাড়ে, তাহলে নিশ্চয়ই হচ্ছে বেশি জনসংখ্যার জন্য কম খাদ্য থাকবে, তাহলে তাদের জন্য পর্যাপ্ত খাদ্যের যোগান থাকবে না। 2 নম্বরে বলেছে যে নর নারীর আকর্ষণ প্রয়োজনীয়, নিয়ন্ত্রিত এবং শাশ্বত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নর নারীর প্রতি আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক, এবং এটা যদি না থাকে তাহলে এটাই অস্বাভাবিক। তবে যে আকর্ষণটা থাকবে সেটা হচ্ছে নিয়ন্ত্রিত এবং শাশ্বত। সেটা যেমন চিরন্তন সত্য, তেমনই হচ্ছে নিয়ন্ত্রিত থাকতে হবে। অনিয়ন্ত্রিত আকর্ষণ থাকা যাবে না। 2 নম্বর। 3 নম্বর, কৃষিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। এর মানেটা হচ্ছে যে উৎপাদনের অন্যান্য উপকরণ এবং কলাকৌশল যদি স্থির রেখে উৎপাদনের যে কোনো একটা বা দুইটা উপকরণ যদি বাড়ানো হয়, তাহলে উৎপাদনটা হচ্ছে মোট উৎপাদন হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়বে এবং প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমতে থাকবে। ওকে। 4 নম্বরে, কৃষি উৎপাদনের একমাত্র ব্যবস্থা। তার মানে আমরা জানি যে উৎপাদনের আরও ব্যবস্থা আছে, শিল্প আছে, সেবা আছে, কিন্তু এই তত্ত্বে ম্যালথাস ধরে নিয়েছেন যে কৃষিই একমাত্র হচ্ছে উৎপাদনের উপকরণ। তার মানে অন্য দুইটা উৎপাদনের উপকরণকে এখানে অস্বীকার করা হয়েছে। 5 নম্বর, জমি এবং উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত। বলা হয়েছে যে জমির যোগান যেমন সীমিত, আবার উৎপাদন ক্ষমতাও অপরিবর্তিত। তার মানে হচ্ছে উৎপাদন ক্ষমতা বাড়বে না, একই রকম থাকবে। ধরো বিভিন্ন কারণে উৎপাদনের পরিমাণ বেড়ে যেতে পারে, বর্ষার ফলে পলিমাটি পড়তে পারে, এই কারণে হচ্ছে উৎপাদন ক্ষমতা জমির বেড়ে যেতে পারে, কিন্তু ওইটা বাড়া যাবে না, ওইটাকে আমরা অপরিবর্তিত ধরে নিব এই তত্ত্বের বিশ্লেষণে। 6 নম্বরে, উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত। তার মানে হচ্ছে প্রযুক্তির নতুন নতুন আবির্ভাবকে এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। যেমন হচ্ছে কাঠের লাঙ্গল দিয়ে যদি চাষাবাদ করা হয়, তাহলে কাঠের লাঙ্গল দিয়ে চাষাবাদ করতে হবে, নতুন করে হচ্ছে ট্রাক্টরকে এখানে আনা যাবে না। এই হলো অনুমিত শর্ত। আমরা এখন ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের বিশ্লেষণ করব। তো দেখো 3টা সারি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বছর, এখানে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধি, এখানে দেওয়া আছে খাদ্যের উৎপাদন। তাহলে ম্যালথাস বলেছেন যে জনসংখ্যা এবং খাদ্যের উৎপাদন যে বৃদ্ধি পায়, এই বৃদ্ধিটাকে উনি প্রতি 25 বছর অন্তর অন্তর কাউন্ট করেছেন। তাহলে এখানে আমরা বছর দেখতে পাচ্ছি, এবং প্রত্যেক বার দেখো 25 বছর অন্তর অন্তর, শূন্য মানে বর্তমান বছর। তাই এখান থেকে 25 বছর পর, তারপর 50, তারপর 75, তারপর 100, তারপরে হচ্ছে 125, 150, 175, 200, এভাবে যেতে থাকবে। আর জনসংখ্যা এই যে 25 বছর পর পর জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন কতটুকু পরিবর্তন হয় সেটা আমরা দেখব এখানে। তাহলে বর্তমান সময়ে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন দুইটাই হচ্ছে 1 থেকে শুরু হইল। বর্তমান বছরে জনসংখ্যা 1, খাদ্য উৎপাদন 1। এরপরে আজ থেকে 25 বছর পরে একটা দেশের কি হইতে পারে, যে জনসংখ্যা এটার দ্বিগুণ হবে 2, এবং খাদ্য উৎপাদন সেটা সিরিয়ালে যাবে।
2। এরপরে আবার 25 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি, দেখো 2 থেকে 4 হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে। এটা কিন্তু 2 থেকে 4 হয় নাই, এটা হচ্ছে 2 থেকে 3, এটা হচ্ছে সিরিয়ালে যাবে। 75তম বছরে 4 থেকে 8, 3 থেকে 4। 100তম বছরে এটার দ্বিগুণ 16, এটা হয়েছে 4 থেকে 5। এরপরে 125তম বছরে কত হবে? 32। এরপর 150তম বছরে হচ্ছে 64, তারপরে 175তম বছরে হচ্ছে 128, তারপরে 200তম বছরে 256। তার মানে হচ্ছে 25 বছর অন্তর অন্তর একটা দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবং খাদ্য উৎপাদন কিন্তু রীতিমতো 5 থেকে, তারপরে 125তম বছরে 6, 150তম বছরে 7, 175তম বছরে 8, 200তম বছরে 9, এভাবে বাড়তে থাকবে। 300তম বছরে যে আজ থেকে একটা দেশের জনসংখ্যা হবে 4096 গুণ, আর খাদ্য উৎপাদন বাড়বে মাত্র 13 গুণ। এই যে বর্তমান বছরের, বুঝতেই পারতেছ যে আজ থেকে 300 বছর পরে, 3 শতাব্দী পরে একটা দেশের জনসংখ্যা বাড়বে হচ্ছে 4096 গুণ, খাদ্য উৎপাদন বাড়বে 13 গুণ। তার মানে বিপজ্জনক অবস্থার দিকে একটা দেশ ধাবিত হইতে পারে ম্যালথাসের মতে। কারণ হচ্ছে যেখানে জনসংখ্যার কয়েক শতগুণ জনসংখ্যাটা বেড়ে যাবে খাদ্য উৎপাদনের তুলনায়, বিপর্যয়কর অবস্থা। তো এই যে আমরা সূচি নিলাম, এখান থেকে হচ্ছে একটা রেখাচিত্র আঁকতে পারি। রেখাচিত্র আঁকলে হচ্ছে আমরা এখান থেকে আঁকবো, এটা রেখার সাহায্যে ব্যাখ্যা করি আমরা। ওকে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ওকে, নাইস। 0, এখানে আমরা দিব হচ্ছে বছর, আর এখানে নিব হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন। জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন লম্ব অক্ষে দেখাবো। আর ভূমি অক্ষে আমরা বছরকে দেখাচ্ছি। তো বছর হচ্ছে এতগুলো না নেওয়ার চেয়ে আমরা এই পর্যন্ত নিতে পারি, 0 থেকে 100 বছর পর্যন্ত। ওকে, এটা যদি 0 বছর হয় তাহলে 25 বছর, 75 বছর, 50 বছর, 75 বছর, 100 বছর, 125 বছর। ওকে, এখানে 125, এখানে 100, এখানে 75, এখানে 50, এখানে 25। ওকে, এবং জনসংখ্যা বৃদ্ধি আমরা যদি 100 পর্যন্ত হচ্ছে গ্রাফে আঁকার চেষ্টা করি, তাহলে হচ্ছে এখানে সর্বোচ্চ কত আছে? 16 পর্যন্ত। তাহলে 16 পর্যন্ত নিলেই হবে। আমরা এতখানি তো শেষ নেই, আমরা আপাতত এইটুকু আঁকবো। তাহলে এইখানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি সর্বোচ্চ আসে 16 যদি হয়, এটা যদি 16 আমরা ধরি, তাহলে হচ্ছে এটার মাঝামাঝি হবে 8। আমাদের 16 পর্যন্ত যেতে হবে। 4, 2 করে যাই, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এই মাপটা কিন্তু সমান থাকবে। ও, আমার একটু বাঁকা হয়ে গেছে অবশ্য। আচ্ছা, এখন দেখো যে বর্তমান বছরে জনসংখ্যা কত? বর্তমান বছরে হচ্ছে জনসংখ্যা হচ্ছে 1, খাদ্য উৎপাদন হচ্ছে 1। তাহলে বর্তমান বছর এখানে খাদ্য উৎপাদন দুইটাই হচ্ছে এখান থেকে শুরু হইল, এইটাও 1, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 1, খাদ্য উৎপাদন হচ্ছে 1। ওকে, এরপরে 25তম বছরে যে দুইটাই হচ্ছে 2, 2। তাহলে 25তম বছরে যে আমার দুইটাই হচ্ছে 2, 2 হবে, এই বিন্দু। আচ্ছা, প্রথমে আমরা জনসংখ্যাটাই আঁকি। এরপরে 50তম বছরে যে জনসংখ্যা হবে 4, 50তম বছর, এটা হয়ে যাবে 4। ওকে, 75তম বছরে এটা হয়ে যাবে 8,
ওকে, এরপরে 100তম বছরে এটা হয়ে যাবে 16, 16 100তম বছরে। তাহলে আমরা যদি রেখাটা টেনে দিই, এরকম একটা রেখা আসবে আমাদের। তো এরকম একটা রেখা আসতেছে। এখন এটা আমার কি রেখা? এটা আমার ধরলাম হচ্ছে জনসংখ্যা পপুলেশন রেখা, পপুলেশন কার্ভ। এবং খাদ্য উৎপাদন প্রথম বছরে যখন বর্তমান বছরে 1, দ্বিতীয় বছর 25তম বছরে 2, 50তম বছরে 3, 50তম বছরে 3, তার মানে 2 এবং 4-এর মাঝামাঝি 3, 75তম বছরে 4, এটা 4 এখানে, এবং 100তম বছরে এটা 5। এখানে আমরা একটা স্ট্রেইট লাইন পাবো। একটু বাঁকা চলে গেছে, এটা হচ্ছে উপরে চলে গেছে একটু, ইনফ্যাক্ট এরকম। ওকে, এই যে আমরা রেখাটা পেলাম, এটা হচ্ছে খাদ্য উৎপাদন, ফুড। এটা হচ্ছে খাদ্য উৎপাদন রেখা এবং এটা হচ্ছে জনসংখ্যা রেখা। আমরা যদি এটাকে এ বিন্দু দিই, এখানে হচ্ছে বি বিন্দু দিই, এখানে সি বিন্দু দিই, তাহলে তোমরা দেখো যে আমি একটু বর্ণনা করি যে আমরা লম্ব অক্ষে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনকে দেখাচ্ছি এবং ভূমি অক্ষে আমরা হচ্ছে বছরকে দেখাচ্ছি। তাহলে বর্তমান বছরে হচ্ছে জনসংখ্যা খাদ্য উৎপাদন দুইটাই দেখো এখান থেকে শুরু হয়েছে, তার মানে দুইটাই হচ্ছে 1, তারপর 25তম বছরে 2, 2, 25তম বছরে দুইটাই 2, 2, এই পর্যন্ত দুইটা ঠিকই ছিল এবং এরপর থেকে হচ্ছে দুইটার হচ্ছে ডেভিয়েশন শুরু হয়েছে। 50তম বছরের জনসংখ্যা হচ্ছে 4, 50তম বছরের জনসংখ্যা 4, 75তম বছরে হচ্ছে 8, এরপরে হচ্ছে 16। এবং খাদ্য উৎপাদন বাড়তেছে, প্রথম বছরে ছিল 1, তারপর হচ্ছে 25তম বছরে হচ্ছে 2, 50তম বছরে হচ্ছে 3, এরপরের বছরে 4, এরপরের বছর বলতে 25 বছর পরে, এরপর 100তম বছরে এটা যে হচ্ছে 5। তারপর এই যে এই রেখাটা তুমি দেখতে পাচ্ছ, এই রেখাটা হচ্ছে খাদ্য উৎপাদন রেখা এবং এটা হচ্ছে তোমার হচ্ছে জনসংখ্যা রেখা। তাহলে এই যে এ বিন্দু থেকে শুরু করে এ বি সি, এই যে ব্যবধানটা, ডেভিয়েশনটা তৈরি হয়েছে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে, এইটুকুই হচ্ছে, মানে এটা কেন হয়েছে, মানে এটা হচ্ছে যে এই জনসংখ্যা বাড়তেছে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়তেছে গাণিতিক হারে, এই হারটার পার্থক্যের কারণে এই এত বড় একটা গ্যাপ তৈরি হয়েছে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে, যেটা হচ্ছে ভয়ঙ্কর রূপে দেখা দিতে পারে একটা দেশের জন্য তথা হচ্ছে একটা পৃথিবীর জন্য। তো এইটুকু ছিল হচ্ছে এই তত্ত্বের বিশ্লেষণ। এবার আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত ম্যালথাসের বক্তব্য শুনব। ম্যালথাস বলেছেন যে অতিরিক্ত যে জনসংখ্যার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনের সাথে এর যে অসামঞ্জস্যতা, এটা যদি মোকাবেলা করতে হয় তাহলে সে 2 উপায়ে করতে হবে। 1 নম্বরে বলেছেন উনি প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটা হচ্ছে মানুষের উপর উনি ছেড়ে দিয়েছেন। 2 নম্বরে হচ্ছে প্রাকৃতিক নিরোধ, এটা হচ্ছে সৃষ্টিকর্তা বা প্রকৃতির উপর উনি ছেড়ে দিয়েছেন। তো প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটাকে ইংরেজিতে বলে প্রিভেন্টিভ চেক, প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে বুঝিয়েছেন যে যদি সম্ভব হয়, যদি সমাজে বিশৃঙ্খলা না ঘটে তাহলে হচ্ছে বিয়ে শাদী না করা। এরপর হচ্ছে যদি বিয়ে করতে হয়, 2 নম্বর, যদি বিয়ে করতে হয় তাহলে হচ্ছে দেরিতে বিয়ে করা। 3 নম্বর, বিয়ে করলে অবশ্যই হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা। এছাড়া এর সাথে উনি হচ্ছে পতিতাপল্লী, পতিতালয়ের সম্প্রসারণের কথাও বলেছেন প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে। এবং এছাড়া উনি বলেছেন যে এটা হচ্ছে মানুষের হাতে, এবং মানুষ যদি এই পদ্ধতিগুলো গ্রহণ করে এবং
এর ফলে যদি হচ্ছে জনসংখ্যা কমে তাহলে ঠিক আছে, খাদ্য উৎপাদনের সাথে একটা সামঞ্জস্যতা আসতে পারে। এছাড়া এরপরে উনি বলেছেন প্রাকৃতিক নিরোধের কথা। মানুষ যদি এই পদ্ধতি অবলম্বন না করে, যদি হচ্ছে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে একটা অসামঞ্জস্যতা বিরাজ করে, তখন হচ্ছে সৃষ্টিকর্তা নিজেই এটার পদক্ষেপ নেবেন। উনি বলেছেন যে পৃথিবীতে হচ্ছে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এছাড়া ভূমিকম্প, আগ্নেয়গিরির মতো হচ্ছে বড় বড় বিপর্যয় আসবে। তাছাড়া বহু মহামারী রোগের কথা বলেছেন, মহামারী রোগ আসবে, যাতে হচ্ছে জনসংখ্যা কমে যাবে এবং খাদ্য উৎপাদনের সাথে একটা সামঞ্জস্য পর্যায়ে চলে আসবে। অবশ্য উনি এই পদ্ধতির তুলনায় এই পদ্ধতিটাকে হচ্ছে সেফ মনে করেছেন এবং এটা হচ্ছে একটা বিপর্যয়কর অবস্থা। তাই এখন ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আমরা হচ্ছে সমালোচনা করব। তোমরা জানো যে পৃথিবীর কোনো তত্ত্বই হচ্ছে সমালোচনার বাইরে নয়, সমালোচনার ঊর্ধ্বে নয়। তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আমরা যেই সমালোচনাগুলো করব, এক নম্বরে হচ্ছে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না। ম্যালথাস বলেছেন যে জনসংখ্যা বাড়ে হচ্ছে জ্যামিতিক হারে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যখন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উন্নতি হবে, যত শিক্ষিত হবে, তত হচ্ছে মানুষ আসলে জন্ম দেওয়াকে বেশি হচ্ছে সুন্দর না মনে করে তার যেই জনসংখ্যা আছে বা হচ্ছে পরিবারের সদস্যদেরকে উচ্চশিক্ষিত বানাতে হচ্ছে বেশি তৎপর হবে। এবং উন্নত বিশ্বে আমরা তাই দেখতে পাচ্ছি যে জনসংখ্যা তো জ্যামিতিক হারে বাড়েই না, বরং দেখা যায় যে জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক বা হচ্ছে শূন্য বৃদ্ধির হারও আমরা লক্ষ্য করতে পারি। 2 নম্বরে বলেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ। ম্যালথাস বলেছেন কৃষিতে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হইলে যে উৎপাদনের উপকরণ যে হারে বাড়ানো হয়, উৎপাদনের পরিমাণ সেই হারে বাড়ায় না। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই বর্তমান সময়ে যে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের ফলে কৃষিতে অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে এবং উন্নত মানের হচ্ছে বীজ, সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ এগুলোর যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখা যায় যে একই জমিতে আমরা কয়েক গুণ বেশি পরিমাণ উৎপাদন করতে সক্ষম হই। 3 নম্বরে বলেছেন শিল্প বিপ্লব এবং প্রযুক্তির উন্নয়ন। তো আমরা দেখেছি যে বর্তমানে পৃথিবী চতুর্থ শিল্প বিপ্লব দেখছে। প্রথম শিল্প বিপ্লবের ফলেই পৃথিবীর গোটা উৎপাদন ব্যবস্থায় একটা যুগোপযোগী বা অবিস্মরণীয় পরিবর্তন আসে এবং এই প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের হচ্ছে কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়নে হচ্ছে ব্যাপক গতিশীলতা আসে, যেটা হচ্ছে ম্যালথাস অনুধাবন করতে পারেননি। 4 নম্বরে জনসংখ্যার গুণগত দিকটি উপেক্ষিত। ম্যালথাস যেভাবে বলেছেন তার মানে হচ্ছে মানুষ শুধুমাত্র তার একটা হচ্ছে পেট এবং হচ্ছে মুখ নিয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু আসলে সেটা আংশিকভাবেই সত্য, কারণ মানুষ কর্মঠ 2টা হাত নিয়েও জন্মগ্রহণ করেন এবং তার বুদ্ধিমত্তা সম্পন্ন একটা বড় একটা মাথা নিয়েও জন্মগ্রহণ করেন। সুতরাং এই মাথাকে যদি কাজে লাগাতে পারে, হাতকে যদি কাজে লাগাতে পারে, অবশ্যই তার নিজের খাদ্যের যোগান সহ সে অন্যান্য মানুষের খাদ্যের যোগানোর ব্যবস্থা করতে পারে। এই দিকটা উনি উপেক্ষা করেছেন, উনি শুধুমাত্র সংখ্যাগত দিকটাই বিবেচনা করেছেন। 5 নম্বরে সম্পদের ন্যায্য বন্টনের সমস্যা। তোমরা জেনে থাকবে যে পৃথিবীর 1% লোকের হাতে পৃথিবীর 51% সম্পদ আছে, আর বাকি 99% লোকের হাতে সম্পদ আছে হচ্ছে 49%। আমি আবার বলছি, পৃথিবীর 1% লোকের হাতে সম্পদ আছে হচ্ছে 51% সম্পদ, আর বাকি 99% লোকের হাতে আছে মাত্র 49% সম্পদ। তাহলে সম্পদের ব্যাপক বন্টনের ব্যাপক অসামঞ্জস্যতা দেখা যায়। তাহলে দেখা যায় যে জনসংখ্যা বৃদ্ধি আসলে সমস্যা না, সমস্যাটা হচ্ছে সম্পদের ন্যায্য বন্টন যদি নিশ্চিত করা যায় তাহলে জনসংখ্যা বৃদ্ধি আসলে সমস্যা না। 6 নম্বরে আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা। এখন পৃথিবী আর এরকম নাই যে হচ্ছে বিচ্ছিন্ন পৃথিবী। এখন গ্লোবালাইজেশনের যুগ, পৃথিবী একটা ভিলেজে পরিণত হয়েছে। পৃথিবীর কোনো অংশে ক্ষুধার্ত মানুষ যদি থাকে বা হচ্ছে কোনো এলাকায় বিপর্যয় দেখা দেয়, তাহলে সাথে সাথে দেখা যায় যে সারা পৃথিবী থেকে ওখানে হচ্ছে সাহায্য চলে আসে। এজন্য হচ্ছে ম্যালথাস যেটা ধারণা করেছিলেন বর্তমান পৃথিবী আসলে ওইরকম না। 7 নম্বরে যেটা আমরা বলেছি চিত্ত বিনোদন এবং শিক্ষার উন্নয়ন। মানুষ যখন হচ্ছে
চিত্ত বিনোদনের পর্যাপ্ত সুযোগ থাকে এবং সুশিক্ষায় মানুষ শিক্ষিত হয়, তখন দেখা যায় তারা হচ্ছে বিনোদনের পদ্ধতি হিসাবে জনসংখ্যা বৃদ্ধি করে না, বরং হচ্ছে তারা অন্যান্য ক্ষেত্রে হচ্ছে আনন্দ খুঁজে। এজন্য হচ্ছে তারা জনসংখ্যা বৃদ্ধিকে গুরুত্ব না দিয়ে জনসম্পদ তৈরি করার পথে বেশি অগ্রসর হয়। তো মোটামুটি এই ছিল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এখন প্রশ্ন আসতে পারে যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কি তাহলে পুরাই অবহেলিত? এই সমালোচনাগুলো দেখে আমরা কি বলতে পারি যে ম্যালথাসের তত্ত্বকে আমরা কি ফেলে দিব নাকি এটাকে হচ্ছে গ্রহণ করব? এটা একটা বড় প্রশ্ন। তো আমি যেটা বলবো যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব 200 বছর অতিক্রম করেছে, কিন্তু এখনও ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে পুরোপুরি অস্বীকার করা সম্ভব হয়নি। পৃথিবীর উন্নত দেশগুলো হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের ফলে হয়তোবা তারা হচ্ছে এই তত্ত্বকে অস্বীকার করতে পারে বা এই তত্ত্বের অসরতা প্রমাণ করতে পারে, কিন্তু ভারত, চায়না বা হচ্ছে এরকম হচ্ছে উন্নয়নশীল বা অনুন্নত দেশ, যেখানে বাংলাদেশের মতো দেশ, যেখানে হচ্ছে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি এবং খাদ্যের সাথে এখনও পুরোপুরি সামঞ্জস্যতা আসে নাই, তাদের জন্য ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা একটা হচ্ছে বড় আশীর্বাদ। এবং এর মাধ্যমে আমরা যে মেসেজটা পাই সেটা হচ্ছে যে অতিরিক্ত জনসংখ্যাকে সামাল দেওয়ার জন্য আমাদের অবশ্যই খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং খাদ্যের সাথে একটা সামঞ্জস্য পর্যায়ে জনসংখ্যাকে রাখতে হবে। এই তত্ত্ব শুধু তাই নয়, আধুনিক অর্থনীতির জনক P.S. স্যামুয়েলসন, তোমরা জানো, উনিও এই তত্ত্বকে পুরোপুরি অস্বীকার করেননি। উনি বলেছেন যে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো তাদের খাদ্য উৎপাদন এবং জনসংখ্যাকে সামঞ্জস্য রাখার জন্য এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা একটা উদাহরণ বা একটা নিয়ামক হিসাবে কাজ করে। তো এই ছিল আমার হচ্ছে আজকের এই তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তো এই তত্ত্ব সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারলে। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।